আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন এবং যারা পরবর্তীতে যুক্ত হবেন আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচার স্বাস্থ্য কথার আজকের পর্বে। পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি ডক্টর জান্নাতুন নাইম। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থার কারণ ও তার প্রতিকার। কথা বলবো এই বিষয়ে। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের আজকের অতিথি বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর রৌনক জাহান ম্যাডাম, যিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে ফিটোম্যাটার্নাল মেডিসিন এবং অবস ও গাইনি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে নিয়োজিত আছেন এবং পাশাপাশি বিআরবি হসপিটালস লিমিটেডে নিয়মিত সেবা দিয়ে যাচ্ছেন। আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে উপস্থিত হওয়ার জন্য। বিআরবিকে অনেক ধন্যবাদ। আমাদের আলোচনা শুরু করব, তার পূর্বে দর্শক আপনাদের উদ্দেশ্যে বলে নিচ্ছি ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা কথা বলবো আজ এই বিষয়ে আপনাদের যে কোনো প্রশ্ন থাকুক প্রশ্নটি পৌঁছে দিন আমাদের কাছে কমেন্টের মাধ্যমে। আমরা চেষ্টা করব লাইভ চলাকালীন সময়ের মধ্যে আপনাদের প্রশ্নের উত্তরটি জানিয়ে দেব। ফিটোম্যাটার্নাল মেডিসিন নিয়ে কাজ করছেন ম্যাডাম, অর্থাৎ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা নিয়ে যেসব কাজ, কি বোঝায় এই ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা বলতে? অনেক ধন্যবাদ জান্নাত। এই ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা হচ্ছে একটি গর্ভের একটি বিশেষ অবস্থা, অর্থাৎ গর্ভধারণ করবে একজন মা, এটি স্বাভাবিক এবং স্বাভাবিকভাবে প্রসব হবে, এটি স্বাভাবিক। কিন্তু এর মধ্যে যদি কোনো ব্যত্যয় ঘটে, অর্থাৎ কোনো মায়ের যদি তার নিজস্ব কারণে অথবা সন্তানের কারণে অথবা গর্ভফুলের কারণে এভাবে যদি কোনো ঝুঁকি তৈরি হয়, তাহলে সেটি ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা। যেমন ধরো এই মায়েদের যদি নিজস্ব কোনো সমস্যা থাকে, অর্থাৎ কোনো মেডিকেল ডিসঅর্ডার থাকে, অর্থাৎ তার যদি তার হাইপারটেনশনের সমস্যা থাকে, আনকন্ট্রোল থাকে, যদি আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে, যদি তার কিডনি ডিজিজ থাকে, যে রক্তের সমস্যা থাকে, যদি তার হার্টের সমস্যা থাকে, যদি তার অটোইমিউন কিছু ডিজিজ আছে সেগুলো থাকে, অথবা যদি বাচ্চার জন্য অর্থাৎ বাচ্চার জন্মগত ত্রুটি থাকে, অথবা জন্মগত ত্রুটি সম্পন্ন বাচ্চার ইতিহাস থাকে পরিবারে, অথবা কোনো বাচ্চা মৃত প্রসব হওয়ার ইতিহাস থাকে, অথবা গর্ভের মধ্যে যে বাচ্চা সেটি যদি 2 বা ততোধিক হয়, গর্ভের বাচ্চার যদি অন্য কোনো সমস্যা থেকে থাকে, রক্তের সমস্যার কারণে, যেটি থ্যালাসেমিয়ার কারণে গর্ভস্থ বাচ্চার কী স্ট্যাটাস থাকে, সেগুলি ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা। তেমনিভাবে যদি গর্ভফুলের কোনো সমস্যা হয়, সেটিও কিন্তু ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা। গর্ভফুল আমরা জানি, অনেক সময় আমরা শুনি যে প্লাসেন্টা প্রিভিয়া, অর্থাৎ গর্ভের ফুলটি একদমই জরায়ুর যে পথ, সেই পথের মাঝখানে নিচে যদি থাকে, তাহলে সেটিকে আমরা প্লাসেন্টা প্রিভিয়া বলি। এবং এই প্লাসেন্টা প্রিভিয়া যদি হয়, তাহলে মা কিন্তু অত্যন্ত ঝুঁকির মধ্যে থাকে এবং অনেক সময় এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে হয়, অর্থাৎ ডেলিভারি সম্পন্ন করে সুস্থ বাচ্চা পর্যন্ত, মাকে উপহার দেওয়া পর্যন্ত প্রচুর একটি ঝুঁকিপূর্ণ পথ অতিক্রম করতে হয়। যেমন রোগীকে করতে হয়, তেমনি আমাদের চিকিৎসকদেরকে করতে হয়। সুতরাং এই যে সমস্যাগুলো, এবং সাথে সাথে আমরা শুনি যে পানি কমে যাচ্ছে, পানি বেড়ে যাচ্ছে, বাচ্চা সাইজ ছোটো হয়ে যাচ্ছে, বাচ্চা বড় হয়ে যাচ্ছে, এই যে বিভিন্ন সমস্যাগুলো, এগুলো কিন্তু ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থার উদাহরণ। ধন্যবাদ ম্যাডাম। মা এবং অনাগত সন্তান ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থার কারণে কি কি ঝুঁকির সম্মুখীন হতে পারে? হ্যাঁ, ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থার কারণে মা অনেক ঝুঁকির সম্মুখীন হতে পারে। যেমন মায়ের যদি আগে থেকে কোনো ডিজিজ থাকে, তাহলে সেই ডিজিজটা প্রেগনেন্সিতে বেড়ে যায়, সাধারণত সেই ডিজিজগুলো বেড়ে যায়। তার নিজস্ব যেই মেডিকেল ডিসঅর্ডারগুলো আছে সবগুলোই কিন্তু প্রায় সবগুলোই ঝুঁকিপূর্ণ করে তোলে তাকে অনেক বেশি। এবং যে বাচ্চার ক্ষেত্রে যদি বলি, বাচ্চার যদি কোনো মা ঝুঁকিপূর্ণ থাকে, তো সেই এফেক্টটা কিন্তু বাচ্চার উপর পড়ে। যেমন ক্রনিক হাইপারটেনশন যদি থাকে, তাহলে কিন্তু সেই মায়ের শরীরের রক্তনালীগুলোর মধ্যে সংকোচন থাকে, সেই রক্তনালীগুলো কিন্তু যথাযথভাবে বাচ্চাকে রক্ত সঞ্চালন করতে সহায়তা করতে পারে না। সেক্ষেত্রে বাচ্চার যে গর্ভফুল ভালোভাবে তৈরি হয় না, গর্ভফুল ভালোভাবে তৈরি না হলে সেখানে বাচ্চার মধ্যে যে রক্তরস যাওয়া, পেটের মধ্যে যে পানি তৈরি হয়, এই জিনিসগুলো বাধাগ্রস্ত যখন হয়, তখন বাচ্চাটা সাইজে ছোট হয়, এই সমস্যাগুলো আসে। এবং বাচ্চা সাইজে ছোট হলে তার সাথে অনেকগুলো সমস্যা আসে। তেমনিভাবে যদি ডায়াবেটিস যদি ধরি আমরা, একটি সাধারণ অসুখ, এটি আমরা মনে করে থাকি একটি সাধারণ অসুখ, অথচ এই ডায়াবেটিস যদি কন্ট্রোলে না থাকে, গর্ভের পূর্বে 3 মাস আগে থেকে যদি কন্ট্রোলে না থাকে, এই ডায়াবেটিস কন্ট্রোল করার যে আছে কি না, এটি আমরা একটি পরীক্ষার মাধ্যমে বুঝি। তাহলে এই যদি কন্ট্রোলে না থাকে, তাহলে জন্মগত ত্রুটি সম্পন্ন বাচ্চা আসে, যেটা আমাদের সোসাইটিতে আমরা কেউই আশা করি না, আমরা পরিবারে আশা করি না, সমাজ আশা করে না, দেশ আশা করে না। তাহলে সাধারণ একটি অসুখের উদাহরণ আমি দিলাম,
এটি যদি অন্যান্য আরও যে অসুখগুলো আছে ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা তৈরি করে, সেগুলো সবগুলোর সাথেই এই ধরনের মায়ের এবং বাচ্চার ঝুঁকি তৈরি হয়। সুতরাং এই ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থাগুলোকে পূর্ব থেকে আইডেন্টিফাই করা এবং যথাযথ চিকিৎসার মাধ্যমে এগিয়ে যাওয়া এটি অত্যন্ত জরুরি। বাচ্চার ক্ষেত্রে বলেছেন যে বিভিন্ন জন্মগত ত্রুটির শিকার হয় তারা, কী কী জন্মগত ত্রুটি বাচ্চাদের ক্ষেত্রে হতে পারে? আচ্ছা, বাচ্চাদের মায়েরা যদি গর্ভের পূর্ব থেকে কোনো অ্যান্টি হাইপারটেনসিভ অর্থাৎ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য ওষুধ খেয়ে থাকেন, সেই ওষুধগুলোর মধ্যে কিছু কিছু ওষুধ আছে মায়ের হয়তো প্রেশার কন্ট্রোল ভালো হবে, কিন্তু যদি মা বাচ্চা নিতে চান তখন যদি সেটা স্টপ করে আমাদের কাছে এসে যে পরামর্শ অনুযায়ী যেই ওষুধটা বাচ্চার জন্মগত ত্রুটি করবে না এরকম ওষুধে সুইচ না করেন, তাহলে কিন্তু ওই ড্রাগের কারণে বাচ্চার জন্মগত ত্রুটি হতে পারে। এটি কিন্তু মা যদি না জানেন তাহলে কিন্তু একটি আমরা ক্ষতির সম্মুখীন হয়ে যাব। তেমনিভাবে আমি আরও যদি বলি যে আগে থেকে মায়ের যে কোনো ডিজিজ, সাপোজ মনে করেন মায়ের যদি কিডনি ডিজিজ থাকে তাহলে কিন্তু বাচ্চারও কিন্তু কিছু কিছু ডিজিজ আসতে পারে। যেমন প্যারেন্টসদের থাকলে প্যারেন্টসদের যদি পলিসিস্টিক কিডনি ডিজিজ থাকে বাচ্চা মানে কিডনিতে সমস্যা হতে পারে। আবার যদি জন্মগত ত্রুটি সম্পন্ন বাচ্চার ইতিহাস ফ্যামিলিতে থেকে থাকে এই বাচ্চার ক্ষেত্রেও সেটা কিন্তু একটা সম্ভাবনা থাকে। একদম বাচ্চাদের ত্রুটির বেলা আমরা যদি বলি ডায়াবেটিস, যদি বলি আবারও ডায়াবেটিসের কথায় আসি, একদম মাথা থেকে পা পর্যন্ত প্রতিটি অংশে কিন্তু ত্রুটি হতে পারে, প্রতিটি অংশে ত্রুটি হতে পারে। সো এটি অনেক সাবধানতার সাথে দেখতে হবে। এবং কোনো মায়ের যদি হার্ট ডিজিজ থাকে সে বাচ্চার কিন্তু 10% ক্ষেত্রে কনজেনিটাল হার্ট ডিজিজ হতে পারে, অর্থাৎ জন্মগতভাবে সে হার্টের সমস্যাটা নিয়ে আসতে পারে। সুতরাং এরকম মাথা থেকে পা পর্যন্ত যে কোনো স্থানে যে কোনো সময়ে যে কোনো ত্রুটি আসতে পারে। এবং এই ত্রুটিগুলোর জন্য যে আমাদের মায়েদের সমস্যা যেমন দায়ী, তেমনি পরিবেশ আমাদের দায়ী, আমাদের জিনগত কোনো সমস্যা থাকলে সেটি দায়ী। সুতরাং এই সমস্যাগুলো হতে পারে এবং এগুলোর কারণগুলো আমাদের খুঁজে বের করতে হয়। ইতিমধ্যে আপনার কথা থেকে আমরা কিছুটা উদাহরণ পেয়েছি যে কী কারণে ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা হতে পারে, এছাড়া আর কোনো কারণ যদি থেকে থাকে জানতে চাচ্ছি। এই কারণগুলোর মধ্যেই যেমন বলছিলাম যে ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা হওয়ার জন্য একটি মায়ের বয়স কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ইভেন বয়স যদি 35 এর বেশি হয়, অর্থাৎ যখন তার ডেলিভারি হবে তখন যদি তার বয়স 35 বা তার বেশি হয়, সেও মাও কিন্তু ঝুঁকিপূর্ণ। কেন ঝুঁকিপূর্ণ? আমরা যদি দেখি যে মানুষের শরীরে একটি যন্ত্র, এই প্রতিটি যন্ত্রের যেমন ক্ষয় আছে তেমনিভাবে আমাদের শরীরেরও কিন্তু প্রতিটি অংশের ব্যবহারের ফলে কিন্তু ক্ষয়ের ব্যাপার আছে। যেমন আমরা অনেক সময় শুনি হাড় ক্ষয়, অনেক সময় শুনি না, অনেক অঙ্গের ক্ষয়ের কথা আমরা জানি না, কিন্তু আসলে প্রতিটি অঙ্গই, হার্ট বলেন, কিডনি বলেন, লাংস বলেন, ব্রেন বলেন, সব কিছুরই কিন্তু ক্ষয় চলে। তেমনিভাবে মায়ের পেটে একটি বাচ্চা কীভাবে আসে? ওভারি থেকে, অর্থাৎ ডিম্বথলি থেকে যে ওভামটা বের হয়, মানে ডিম্ব বের হয়, এবং পিতার থেকে যে শুক্রাণুটা আসে সেটা দুইটার মিলনেই কিন্তু বাচ্চা তৈরি হয়। এখন যদি একটা মায়ের বয়স 35 বা তার চেয়ে বেশি হয়, সেক্ষেত্রে কী হয়, আমাদের যে এগ অর্থাৎ ডিম্ব, এই ডিম্বর কোয়ালিটিটা খারাপ হয়ে আসে। আস্তে 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 ভালো কোয়ালিটি থেকে আমরা বলি রিপ্রোডাক্টিভ এজ, হ্যাঁ, স্বাভাবিক জন্ম যে দানের যে সময়টা থাকে মায়েদের, সেই সময়ের মধ্যে হলেও যখন আপনি শেষের দিকে যেতে থাকবেন, 30-35-এর দিকে যেতে থাকবেন, 35 বা তার উপরে যেতে থাকবেন, তখন থেকে কিন্তু এগের কোয়ালিটি খারাপ হতে থাকে। সো একটা খারাপ কোয়ালিটির এগ দিয়ে আপনি অনেক ভালো একটি বাচ্চা আশা করতে পারেন না। সেক্ষেত্রেও কিন্তু জন্মগত ত্রুটি হতে পারে। বাবার যদি বয়স 50-এর বেশি হয়, সেই এগ থেকেও কিন্তু একটি খারাপ বাচ্চা আসতে পারে, জন্মগত ত্রুটি সম্পন্ন বাচ্চা আসতে পারে। বাবা যদি স্মোক করে, বারবার বাচ্চা নষ্ট হতে পারে। হ্যাঁ, এই জিনিসগুলো দেখতে হবে। এবং বাচ্চার মায়ের যে ডিম্বর কোয়ালিটি যদি খারাপ হয়, ডিম্বর মধ্যে যে বিভাজন প্রক্রিয়া চলে, সেলের মধ্যে যে বিভাজন প্রক্রিয়া চলে, সেইগুলো যখন বাধাগ্রস্ত হয়, সেগুলো যে এই যে আমি বলছি বয়স হওয়ার সাথে সাথে সব কিছুর একটা কার্যক্ষমতা কমে আসে, সেইগুলোর ফলে যখন আমাদের ক্রোমোজোম সংখ্যা যখন ভাগ হয় না, তখন কিন্তু আমরা দেখি যে ডাউন্স বেবি হচ্ছে, অন্যান্য যে ক্রোমোজোম 18, 13 এইসব সংখ্যার মধ্যে ত্রুটি আসছে, বিভিন্ন ক্রোমোজোমগত সমস্যা আসছে, জন্মগত ত্রুটি হচ্ছে, মাল্টিপল অ্যাবনর্মালিটি আসে। অনেক সময় দেখা যায় একটা বাচ্চার অনেকগুলো ত্রুটি। তাহলে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যে আমরা বলেছি মায়ের ডিজিজ, বাচ্চার ডিজিজ, গর্ভফুলের ডিজিজ, জরায়ুর যে গঠন সেটার সমস্যা, সেগুলোর পাশাপাশি দেখেন যে মায়ের বয়সও একটি বড় সমস্যা। এবং অনেক সময় আমরা মায়েদের অভ্যেস, যেমন স্মোক করা, আবার হচ্ছে কফি খাওয়া, অতিরিক্ত কফি খাওয়া, এসবও কিন্তু বলা হয় লো ফ্রুট ইনটেক, এগুলো কিন্তু বলা হয় যে এনভায়রনমেন্টাল ইফেক্ট, এগুলোতেও কিন্তু জন্মগত ত্রুটি সম্পন্ন বাচ্চা আসতে পারে। ধন্যবাদ ম্যাডাম আপনাকে।
আপনি বলেছেন যে বয়সের কথা, 35 বছরের উপরে গর্ভধারণ করলে তখন এই ধরনের ত্রুটি হতে পারে, কিন্তু আজকাল দেখা যায় যে 35 বছরের পূর্বেও কম বয়সী অনেক মাদেরও দেখা যায় যে প্রেগনেন্সি চলাকালীন সময়ে ডায়াবেটিস হচ্ছে, হাইপারটেনশন হচ্ছে। এসবের কারণ কি বলে মনে করেন? হ্যাঁ, প্রেগনেন্সি চলাকালীন সময়ে ইভেন 35 বছর আগেও যে সমস্যাগুলো হচ্ছে এগুলো আসলে জেনেটিক ফ্যাক্টর রিলেটেড। এবং আমাদের আরেকটি বড় সমস্যা হচ্ছে আমাদের সান এক্সপোজার। আমাদের যে আমরা অনেক সময় দেখি যে আমাদের পিসিওএস আমরা খুব কমনলি শুনি, আমাদের হাইপারটেনশন, হ্যাঁ, আমরা এই যে এক্লামশিয়া হয়, প্রি এক্লামশিয়া হয় মায়েদের প্রেশার কন্ট্রোলে না থাকলে, এই সবগুলো ডিজিজের সাথে ভিটামিন ডি এর একটা সূক্ষ্ম রিলেশন আছে। তো আমাদের সান এক্সপোজারটা কম হয়, পিউবার্টি সময় যে এক্সপোজারটা কম হচ্ছে, পরিবেশে যে দূষণের কারণে পরিবেশে যে ভারী ধাতবগুলো পদার্থগুলো রয়েছে, এগুলোর কারণে কিন্তু বাচ্চাদের ব্রেনের সমস্যা, হার্ট ডিজিজের সমস্যা, কিডনি সমস্যা এগুলো কিন্তু হচ্ছে। এগুলো নিয়ে এখন সারা বিশ্বব্যাপী আলোচনা হচ্ছে। এবং অনেক সময় ডায়াবেটিসের কারণে দেখা যায় যে আপনি মনে করবেন যে আমাদের স্বল্প মাত্রার আর একটু বেশি, মানে স্বল্প বেশি, অর্থাৎ যে আমাদের রেঞ্জ থাকার কথা তার চেয়ে হালকা একটু বেশি, সেই অবস্থাটাতেও কিন্তু বাচ্চাদের এপিজেনেটিক চেঞ্জ হয়। অর্থাৎ যেই চেঞ্জটা আমরা জেনেটিক্যালি দেখি না, অর্থাৎ কোনো জিনগত সমস্যা বোঝা যায় না, কিন্তু তার এপিজেনেটিক, তার বিয়ন্ড জেনেটিক্স একটা ব্যাপার আছে, সেই এপিজেনেটিক চেঞ্জ হয়। অর্থাৎ তার 25 থেকে 30 বছরের সময় এই বাচ্চার অনেকগুলো ডিজিজ আসতে পারে, হ্যাঁ, অনেকগুলো ডিসঅর্ডার তার মধ্যে আসতে পারে। সুতরাং এই জন্যই আমাদেরকে প্রতিটি ঝুঁকিপূর্ণ মাকে গর্ভধারণের পূর্ব হতে, যারা জানেন তাদের কোনো সমস্যা আছে, গর্ভধারণের পূর্ব হতে তারা প্রি প্রেগনেন্সি কাউন্সিলিংয়ে আসবেন। এবং যারা আর্লি এজের তাদেরও কিন্তু এই যে পরিবেশের সমস্যাটা তার উপর যে এফেক্ট হবে না এমন তো নয়, তার পরিবারে জিনগত কোনো সমস্যা যে নাই এমন তো নয়। সুতরাং আগে থেকেই গর্ভধারণের পূর্ব থেকেই এটির চিকিৎসা নিয়ে তারপরে আপনি গর্ভধারণের পরিকল্পনা করেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী যে হ্যাঁ মা শি ইজ ফিট ফর প্রেগনেন্সি, এটা যখন হয় তখনই কিন্তু একটি সফল প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। সবটাই আমাদের উপর আল্লাহ তাআলার উপর ইচ্ছার উপর ডিপেন্ড করে। আমরা আল্লাহর উপর ভরসা করে এগিয়ে যাই। তারপরে আমাদের জ্ঞান দিয়ে, মেধা দিয়ে আমাদেরকে যাচাই করতে হবে, বাছাই করতে হবে এবং আমাদেরকে সেই সঠিক চিকিৎসাটা নিতে হবে। ধন্যবাদ ম্যাডাম। ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থার অন্যতম একটি কারণ বলে আমরা জানি সিস্টেমিক লিউপাস এরিথেমাটোসাস বা এসএলই যাকে বলা হয়। এসএলই সম্পর্কে জানতে চাচ্ছি। অনেক ধন্যবাদ এই বিষয়টি প্রসঙ্গটি তোলার জন্য, কারণ আমাদের এই মে মাসে 10 তারিখ হচ্ছে ওয়ার্ল্ড লুপাস ডে, অর্থাৎ প্রতি বছরই 10ই মে বিশ্ব লুপাস দিবস হিসেবে এটিকে বলা হয় এবং এটি উদযাপন করা হয়। অর্থাৎ এই বছরে যেমন থিম ছিল যে মেক লুপাস ভিজিবল, অর্থাৎ এই লুপাসকে সামনে নিয়ে আসা, লুপাস সম্পর্কে জানা, লুপাস সম্পর্কে অ্যাওয়ার করা। এখন এই লুপাস সম্পর্কে যদি বলতে চাই যে আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে। আমরা জানি যে কোনো জীবাণু, যে কোনো কিছু আমাদের শরীরে প্রবেশ করলে আমাদের শরীর সেটাকে প্রতিরোধ করার চেষ্টা করে। শরীরকে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ তাআলা বডিতে একটা ইমিউন সিস্টেম, রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়েছেন। তো এই রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাইরের যে কোনো কিছুই সেটা আসুক না কেন তাকে প্রতিরোধ করতে চায়। এখন বডিতে যদি এই রোগ প্রতিরোধ ক্ষমতা বা এই ইমিউন সিস্টেমটা কোনোভাবে বেশি এক্সাজারেটেড হয়ে যায়, অর্থাৎ সে বেশি কার্যকর হয়ে যায়, তখন সে কী করে, আমাদের শরীরে যে সবসময় যে কিছু শরীরের কোষ সবসময় কিছু মৃত হয়, কিছু জীবিত হয়, কিছু সেল মারা যায়, কিছু গড়ে ওঠে। আবার এই যে প্রক্রিয়াটা চলছে গড়ন এবং ভাঙার, এর মধ্যে কিছু ভাঙা সেলের অর্থাৎ কিছু কোষের ভাঙা অংশ বিরুদ্ধে সে প্রতিবাদী হয়ে ওঠে। সে তখন মনে করে যে না সে তার নিজের শরীরেরই একটি সেলের অংশ, সেটি সে মৃত কোষ, তার বিরুদ্ধে সে প্রতিবাদী হয়ে ওঠে। তখন বডিতে কিছু অ্যান্টিবডি তৈরি হয়। এটি হচ্ছে সহজ বাংলায় লুপাসের একটি ধারণা দিলাম। তো এই লুপাসটি এই যখন হয় তখন এই অ্যান্টিবডি শরীরের সমস্ত অংশে, একদম ব্রেন থেকে শুরু করে সমস্ত অংশে সে অ্যান্টিবডি তৈরি করে ক্ষতি করতে পারে। যেমন এই লুপাসের কারণে কিন্তু আমাদের মায়েদের এবং বাচ্চাদের অনেকগুলো সমস্যা তৈরি হয়। গর্ভধারণের উপর এসএলই বা সিস্টেমিক লিউপাস এরিথেমাটোসাসের প্রভাব কী? গর্ভধারণের উপর যদি বলি, গর্ভধারণ করাটাই ডিফিকাল্ট হয়ে যায়। এসএলই যদি আমাদের আগে থেকে কোনো রোগীর ডায়াগনোসিস করা থাকে, উনি যদি চিকিৎসায় পেয়ে থাকেন, তাহলে তাকে যেমন গর্ভধারণ করবার কিছু ক্রাইটেরিয়া আছে যে
কখন উনি গর্ভধারণ করতে পারবে। তেমনি যদি তার জানা না থাকে, গর্ভাবস্থায় যদি কোনো চিকিৎসকের শরণাপন্ন হন তার সমস্যাগুলোর জন্য, তাহলে কিন্তু ধরা পড়তে পারে। যেমন ধরুন, কোনো মানুষ যদি, কোনো মা যদি আগে থেকে এসিলি সাফার করতে থাকে, তাহলে তার রিমিশন অর্থাৎ বিগত 6 মাসে তার এসিলির যে মাত্রাগুলো দেখলে আমরা বুঝি যে রোগটি এখন প্রকট আছে, সেটি যদি কম থাকে, তাহলে বিগত 6 মাসে যদি সেটি কম থাকে, তাহলে আমরা তাকে বলবো যে মা এখন প্রেগনেন্সি নিতে পারবে। এবং রক্তের কিছু প্যারামিটার আছে, সেটিও যদি কম থাকে, তাহলে মাকে বলি আমরা সে প্রেগনেন্সি নিতে পারবে। এবং ক্রমাগত ফলো আপ করতে করতে তাকে এগিয়ে যেতে হবে, কারণ এসিলির জন্য কিন্তু বাচ্চা অনেক ক্ষতিগ্রস্ত হয়। এবং এই গর্ভধারণের সময় কিন্তু এসিলি যদি কন্ট্রোলে না থাকে, তাহলে কিন্তু তার কিডনি সমস্যা হতে পারে, ব্রেনের সমস্যা হতে পারে, খিঁচুনি হতে পারে, বাচ্চার লুপাস হতে পারে, কনজেনিটালি সেই লুপাসটা হয়, বাচ্চার হার্ট ব্লক হতে পারে, গর্ভধারণের সমস্যা হতে পারে, বারবার বাচ্চা নষ্ট হতে পারে, বাচ্চা আসলেও সেটি ছোট হতে পারে, সাইজে ছোট হতে পারে, হ্যাঁ, এবং গর্ভে সম্পূর্ণ সময় হওয়ার আগে ডেলিভারি হয়ে যেতে পারে। সুতরাং এসিলি সম্পর্কে অনেক সুস্পষ্টভাবে তাকে চিকিৎসা নিতে হবে এবং কেয়ারের মধ্যেই থাকতে হবে। এবং এই লুপাস বাচ্চার যেহেতু ক্ষতি করে, সেজন্য বিশেষ কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কিন্তু আমরা বুঝি যে বাচ্চা এফেক্টেড হবে কিনা। ধন্যবাদ ম্যাডাম। এসিলি আক্রান্ত কোনো মায়ের ক্ষেত্রে যদি গর্ভধারণ করে, তখন সেই গর্ভের বাচ্চার কি এসিলি আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা আছে? হ্যাঁ, যেটি বলছিলাম, গর্ভের বাচ্চার কিন্তু নিউনেটাল লুপাস হতে পারে, গর্ভের বাচ্চার কিন্তু হতে পারে, এবং গর্ভের বাচ্চার হার্ট ডিজিজ হতে পারে। এবং এই লুপাস আসলে কিভাবে বোঝা যায়? যিনি আগে থেকে জানেন তিনি তো জানেনই, আর যিনি জানেন না, অনেক সময় দেখা যায় প্রেগনেন্সিতে মায়েরা দুর্বল বোধ করে, একটু জ্বর লাগে, একটু জয়েন্টে ব্যথা, এরকম হতে পারে, খুবই দুর্বল, ফ্যাটিক লাগে তার। তো সেটাকে আমরা অনেক সময় প্রেগনেন্সিরই একটা সিমটম বলে ভুল করতে পারি। হ্যাঁ, প্রেগনেন্সিতে তো সব মায়েরই খারাপ লাগে, সরি, কিন্তু যদি আর একটু ইভালুয়েট করা হয় যে কেন মায়ের একটু বেশি খারাপ লাগছে, তাহলে আমাদের যে নির্দিষ্ট কিছু পরীক্ষা আছে যে এসিলি নয় তার এটা দেখার জন্য, তাহলে সেই পরীক্ষাগুলো করেও কিন্তু অনেক সময় দেখা যায় যে এই মায়ের আসলে প্রেগনেন্সির সাথে এসিলি। তখন তাকে কিন্তু খুব অন্যান্য মায়েদের চেয়ে অনেক ভিজিলেন্টভাবে তাকে ফ্রিকোয়েন্ট ভিজিট তাকে করতে হয়, এবং অনেকগুলো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ধাপে ধাপে যেতে হয় যে বাচ্চার যেন জন্মগত ত্রুটি না আসছে কিনা দেখা যায়, বাচ্চা হার্টের পরীক্ষা করা যায়, এবং বাচ্চার যে হার্টের সমস্যা হতে পারে এমন যে অ্যান্টিবডিগুলো, অ্যান্টি-লা বলি আমরা, এই অ্যান্টিবডিগুলো আছে কিনা, বা এর মাত্রা কেমন, হ্যাঁ, কমপ্লিমেন্টগুলো কেমন আছে, কিডনির ফাংশনটা কেমন আছে, যেহেতু এসিলিতে কিডনি সমস্যা হয়, তাহলে এই জিনিসগুলো দেখে দেখে কিন্তু মাকে, কারণ প্রেগনেন্সি তো একটা মাকে অনেক ভালনারেবল করে তোলে, মাকে অনেক স্বাভাবিক অবস্থা থেকে একটু তাকে দুর্বল করে তোলে, সেই ক্ষেত্রে এই ডিজিজগুলো বেড়ে যায়। যে কোনো ক্রনিক ডিজিজে কিন্তু প্রেগনেন্সিতে একটু খারাপের দিকে যায়, সুতরাং তাকে অনেক বেশি যত্ন করতে হয়। ধন্যবাদ ম্যাডাম আপনাকে এত সুন্দর আলোচনার জন্য। এই বিষয়টি এমন যেটা নিয়ে অনেক কথা বলা সম্ভব, কিন্তু সময় স্বল্পতার জন্য আমরা এর বেশি আর আগাতে পারছি না। আজকের জন্য এই পর্যন্তই রাখছি। তবে শেষ মুহূর্তে যাবার বেলায় জানতে চাচ্ছি যে কোনো গর্ভাবস্থায় মা ও শিশুকে কি করে ঝুঁকিমুক্ত রাখা সম্ভব? মা ও শিশুকে ঝুঁকিমুক্ত রাখার একটি সহজ উপায় হচ্ছে আপনি গর্ভধারণ পরিকল্পিতভাবে করবেন, এবং যখনই আপনি পরিকল্পিতভাবে করতে যাবেন তখনই গর্ভধারণের পূর্বে আপনি অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন, এবং উনি আপনাকে সম্পূর্ণ ইভ্যালুয়েট করবে, অর্থাৎ আপনাকে সম্পূর্ণ বিশ্লেষণ করবে যে আপনার কোনো সমস্যা আছে কি নাই। সমস্যা থাকলে চিকিৎসা হবে, সমস্যা না থাকলে আপনি গর্ভধারণের জন্য প্রস্তুত বলে আপনাকে বলা হবে। সুতরাং এভাবেই কিন্তু আমরা মায়ের ক্ষতি এবং বাচ্চার ক্ষতি থেকে আমরা দেশ, সমাজ, পরিবারকে রক্ষা করতে পারি। ধন্যবাদ ম্যাডাম আপনাকে আমাদের মধ্যে উপস্থিত হওয়ার জন্য। দর্শক এবং বিআরবি হসপিটালসের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আজকের মতন এ পর্যন্তই থাকছে। গর্ভধারণ সৃষ্টিকর্তা প্রদত্ত এক নিয়ামত। প্রতিটি পরিবারই চায় একটি সুস্থ সবল মা ও শিশু পেতে, যা কেবল সম্ভব পরিকল্পিত গর্ভধারণের মাধ্যমেই। ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আবারও কোনো দিন, আবারও নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে চলে আসবো আপনাদেরই কাছে। আসসালামু আলাইকুম।